স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার অর্থাৎ তোমাদের অনার্সের শেষ যে পেপারটি আছে এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, তবে 20 নম্বরের প্রশ্নগুলো 500 শব্দে লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন যে 3টে অ্যান্সার করতে হয়, 5 নম্বরের প্রশ্ন 100 শব্দ এবং 10 নম্বরের প্রশ্ন যে দুটো অ্যান্সার করতে হয় সেগুলো হচ্ছে 10 নম্বরেরগুলো 150 শব্দে লিখতে হয়। এই ওয়ার্ড লিমিটগুলো পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, অর্থাৎ খুব বেশি বড়ও লেখা যাবে না, খুব ছোটও লেখা যাবে না, যেটা যেমন নম্বর সেটা সেইভাবেই কিন্তু লিখতে হবে। এবং তোমরা এই সাজেশানে খেয়াল করবে যে কিছু প্রশ্ন 3টে করে স্টার দেওয়া আছে, এই প্রশ্ন একদম কম্পালসারি প্রশ্ন, কোনোভাবে বাদসাদ দেওয়া যাবে না এবং 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেই অনুযায়ী সাজেশানে 5 নম্বরের প্রশ্ন টিকা আকারে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা কমন পাবেই। এবং তোমাদের 10 নম্বরের কিছু প্রশ্ন স্পেসিফিকভাবে আলাদা করে দেওয়া হয়েছে, ব্র্যাকেটে সেগুলো 10 মার্কস বলে লিখে দেওয়া হয়েছে। ওভারঅল তোমাদের সাজেশানটা কিন্তু অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। চলো প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর তোমাদের আমি সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের পেপারের নামটা তোমরা প্রত্যেকেই জানো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট আর থিওরিস। প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় 3টি। এখানে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রশাসনিক স্তরবিন্যাস, আদেশের ঐক্য, প্রথম ও দ্বিতীয় মেনব্রুক সম্মেলন, উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আর হচ্ছে প্রশাসনের দায়বদ্ধতা। এবার মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে বড় প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন হচ্ছে সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 10 নম্বরের প্রশ্ন এখান থেকে আছে দেখো, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। এবারে তোমাদের মডিউল 2 থেকে দেখো 20 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। তারপর আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। এবারে এখানে 10 নম্বরের প্রশ্ন আছে দেখো, জননীতির গুরুত্ব ও নীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপরেই তোমাদের আমি সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরা ভালো করে দেখে নাও, এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র, ভালো করে দেখো। এবারে তোমাদের সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশান তোমরা দেখো। প্রথমেই তোমাদের আছে 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে আছে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো বা আলোচনা করো। যেসব প্রশ্ন 3টে করে স্টার চিহ্নিত আছে এই প্রশ্নগুলো তোমরা কোনোভাবেই বাদ দেবে না, অর্থাৎ স্কিপ করবে না, এগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। তারপরের প্রশ্ন দেখো, সনাতন জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এখান থেকে এইটুকুও পরীক্ষা দিতে পারে যে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো, বা 10-এ প্রশ্ন দিয়ে দিতে পারে নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে নতুন সরকারি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনে বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট হচ্ছে তুলনামূলক জনপ্রশাসন কি, তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্য ও অবদান বিশ্লেষণ করো। এখানে প্রথম 5টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এবং তারপর 6 দাগের প্রশ্ন জনপ্রশাসনের প্রকৃতি পরিধি, এটা তোমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এখানে যে কেবলমাত্র এটা 10-এর জন্য তৈরি করবে, এটা 20 নম্বরের জন্য তৈরি করতে হবে না। তারপর শাসন কাকে বলে, শাসন সরকারের মধ্যে পার্থক্য, এটাও তোমরা 10-এর জন্য 10-এর জন্য তৈরি করবে। 10 নম্বর মানে কত, 150 শব্দের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, খুব বেশি বড় করে করার দরকার নেই। আর 150 শব্দ মানে কি, খুব বেশি হলে 1 পেজ হবে হয়তো, ঠিক আছে।
এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে জনপ্রশাসনে সরাসরি সরাসরি ও পরামর্শমূলক প্রশাসনের ভূমিকা আলোচনা করো। এটাও 10-এর জন্য তোমরা রেডি করবে। এবার হচ্ছে তোমাদের মডিউল টু থেকে দেখো, মডিউল টু থেকে প্রথম প্রশ্ন আছে যে সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে জননীতির গুরুত্ব ও নীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। তারপরের প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের সমন্বয়ের ধারণাটি ব্যাখ্যা করো এবং সমন্বয়ের প্রশাসনিক সাফল্যের ভিত্তি মানে উক্তিটি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে রিক্সের প্রিজমেটিক মডেল কিভাবে জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারা সূচনা করে, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজনের বিতর্ক ও প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কেবলমাত্র তোমরা 10 নম্বরের জন্য করবে। পরের প্রশ্ন হচ্ছে নীতি প্রণয়নে প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকদের ভূমিকা আলোচনা করো। এটাও 10-এর জন্য করবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 এবং মডিউল 2 থেকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের সিলেবাসের যে ছোট ছোট কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো তুলেই প্রশ্ন আসে। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তখন বুঝতে পারবে যে কিভাবে প্রশ্ন এসেছে। দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে প্রশাসনের স্তরবিন্যাস, তারপর আদেশের ঐক্য, তারপর হচ্ছে জনপ্রশাসনের কর্তৃত্ব, উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা বা বৈশিষ্ট্য, নেক্সট হচ্ছে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা, নেক্সট হচ্ছে প্রথম ও দ্বিতীয় মিনব্রুক সম্মেলনের ওপর টিকা, প্রশাসনের দায়বদ্ধতা, বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতার অর্পণ, শাসন ও সরকারের মধ্যে সংযোগ পার্থক্য, কার্যধারা কর্মীবৃন্দ, ঠিক আছে, কার্যধারা ও কর্মীবর্গ। আর এটা দেখো তারপরে প্রশ্ন হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি, তারপর হচ্ছে জনপ্রশাসনের সমন্বয় সাধনের উপায়সমূহ। এখানে একটা দেখো এই কার্যধারা ওর কর্মীবর্গ, এটা লাইন স্টাফও বলা হয়, ঠিক আছে, এটা লাইন ও স্টাফ এটাও বলা হতে পারে, ঠিক আছে, মানে অবলিক দিয়ে ওটা লিখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট আর কি। জনপ্রশাসনের সমন্বয়ের ধারণার উপাদানসমূহ, জননীতি রূপায়ণের বাধা, তারপরে হচ্ছে জনপ্রশাসনে সরাসরি ও পরামর্শমূলক প্রশাসন, তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ। এই হচ্ছে তোমাদের টোটাল মক টেস্টের প্রশ্নপত্র এবং কমপ্লিট সাজেশন।